This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মার খেয়েও নির্ভীক চিন্ময় কৃষ্ণ প্রভুর নয়া আইনজীবী সন্ন্যাসীর জামিনে শুনানি এগোনোর আর্জি নিয়ে ফের চট্টগ্রাম আদালতের দ্বারস্থ রবীন্দ্র ঘোষ। আবেদন গ্রহণ করলেন বিচারক। আজই হবে শুনানি, এমনটাই দাবি চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আজকে আমি জমা দিতে পেরেছি, জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার 2টার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার 2টার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মন্ডল। আমি সিজার কাছে সরাসরি চলে যাই। সিজার, রবীন্দ্র ঘোষ একেবারে অকুত ভয় হয়ে আইনি যা সাপোর্ট দরকার এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর তাকে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং বলেছেন তার উপর যতই হামলা হোক, তার উপর যতই হেনস্থা করা হোক, তিনি মামলা ইতিমধ্যে ওকালতনামা জমাও করে দিয়েছেন। তাহলে কি কোথাও একটা মনে হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু এবার জামিন পেতে পারেন বা অন্তত তার যে বিচার প্রক্রিয়া সেটা এবার নিয়ম মাফিক শুরু হতে চলেছে? দেখো, দ্বিতীয়টা অনেক বেশি সঠিক বলে বলা যায়। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত তিনি কার্যত বিনা বিচারে বা বিনা আইনি সহায়তায় কারাগারে ছিলেন। কারণ এর আগে 3রা ডিসেম্বর যখন তাকে আদালতে পেশ করা হয়, তার জন্য কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। চট্টগ্রাম আদালতের জামাতপন্থী আইনজীবীদের হুমকির মুখে পড়ে যারা দাঁড়াতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অনেকে হামলার শিকার হয়েছে। সেই জায়গা থেকে গতকাল রবীন্দ্র ঘোষ, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি চট্টগ্রাম আদালতে যান এবং তিনি নিজেও আদালত কক্ষে তিনি যেটা দাবি করেছেন, তিনি নিগৃহীত হন জামাতপন্থী আইনজীবীদের হাতে। কিন্তু সেখানে হাল না ছেড়ে দিয়ে তিনি তারপরেও কিন্তু কালকে রাতে তিনি কারাগারে গিয়ে চিন্ময় ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন, আজকে সকালেও দেখা করেন এবং আইনি জটিলতা, ওকালতনামা সংক্রান্ত যে জটিলতা ছিল সেগুলো কাটিয়ে আজকে তিনি সকালবেলায় চট্টগ্রাম আদালতে তার যে আবেদন, অর্থাৎ জামিনের শুনানির দিন এগিয়ে আনার যে আবেদন, সেটা জমা দিতে পেরেছেন এবং সেই শুনানি এখন চলছে। এবং সেই জায়গা থেকে এই বিষয়টা খুব বড়ভাবে কোথাও এই চিন্ময় ব্রহ্মচারীর অনুগামীদের কাছে একটা সুখবর যে অন্তত আইনি সহায়তাটা তিনি পাচ্ছেন, সেটাই কিন্তু সবথেকে বড় খবর বা বড় পাওয়া এই মুহূর্তে চিন্ময় ব্রহ্মচারীর অনুগামীদের কাছে। এবং সেই জায়গায় এই আইনি লড়াই কতদূর যায় এবং সেই আইনি লড়াইতে চিন্ময় ব্রহ্মচারী জয়ী হন কিনা, অর্থাৎ অদূর ভবিষ্যতে আগামী কয়েকদিনের মধ্যে তিনি জামিন পান কিনা, সেটাই দেখার। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। তবে এই আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু গতকাল আদালতে যখন তারা ওকালতনামা জমা দিতে গিয়েছিলেন তখন কিন্তু তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল। তার এই জার্নিটা খুব একটা স্মুথ হয়নি। শুনুন তার মুখেই তার অভিজ্ঞতার কথা। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার, 16-17 জন আইনজীবী আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে 2-1জনের ধাক্কা দিয়ে, আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে। তাহলে আমরা কোন দেশে বাস করি? রবীন্দ্র ঘোষ যখন আদালতে যাচ্ছিলেন সেই সময় TV9 বাংলা, একমাত্র ভারতীয় বাংলা চ্যানেল যার সঙ্গে কথা বলেন রবীন্দ্র ঘোষ, আজ সকালে আমরা কথা বলেছিলাম তার আইনজীবীর সঙ্গে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর যে নয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ, যিনি কোনো রকম ভয় ডর তোয়াক্কা না করে আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি সওয়াল করতে রাজি হয়েছেন। তার সঙ্গে সকালবেলায় কথা বলেছে আজ TV9 বাংলা। আরও একবার শোনাই আপনাদের টেলিফোনে তার বার্তা। আজকে আমি জমা দিতে পেরেছি, জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার 2টার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার 2টার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। রবীন্দ্র ঘোষের সঙ্গে যখন গতকাল আমরা কথা বলি তখন তিনি জানিয়েছিলেন ওকালতনামা নিয়ে সমস্যা তৈরি হয় আদালতে। জামাতপন্থী প্রায় 100 জন আইনজীবী তাকে আদালত কক্ষে বাধা দিয়েছিল। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করেন রবীন্দ্রবাবু, সেখানেই ওকালতনামায় স্বাক্ষর করেন। এমনকি চিন্ময় দাসের যারা আগের আইনজীবী তাদের কাছ থেকেও ওকালতনামা সংগ্রহ করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ আবার আদালতে আবেদন চিন্ময় কৃষ্ণর আইনজীবী। আর এই মুহূর্তে TV9 বাংলা যে লেটেস্ট আপডেট জানাচ্ছি আপনাকে, দেখতে পাচ্ছেন যে ছবি, ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে পৌঁছে গিয়েছেন রবীন্দ্র ঘোষ।
চিন্ময় কৃষ্ণ প্রভুর নতুন আইনজীবী তাকে কার্যত ঘিরে রেখেছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের অন্যান্য যে বাহিনী রয়েছে, বাংলাদেশ মহানগর পুলিশ তাকে ঘিরে রেখেছে। তিনি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনি, রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে যখন কথা বলেন সকালে, তখনই তিনি জানিয়েছিলেন তিনি বিচারকের কাছ থেকে অনুমতি পেয়ে গেছেন মামলা দায়েরের। আর আজ এই মুহূর্তে তিনি চট্টগ্রাম আদালতে পৌঁছে গেলেন। আর একটু পরেই চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি শুরু হতে চলেছে। TV9 বাংলা সবার আগে যে ছবি দেখাচ্ছে আপনাকে, দেখুন বর্ষিয়ান আইনজীবী, কোন রকম ভয় ডর নেই, মৌলবাদীদের হুমকি হুঁশিয়ারির তোয়াক্কা নেই। তিনি ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন চট্টগ্রাম আদালত কক্ষের দিকে। বিনা বিচারে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে যারা আটকে রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা লড়তে, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের সওয়াল করতে চট্টগ্রাম কোর্টে পৌঁছে গেলেন নির্ভীক সন্ন্যাসীর আইনজীবী। সংখ্যালঘুদের ওপর হামলা নিপীড়নের যে ছবি এতদিন ধরে আমরা দেখছিলাম তা তো চলছেই, তবে তার পাশাপাশি এবার আরো বড় অভিযোগ। এবার প্রকাশ্য চলে এলো ধর্মান্তরণের বিভীষিকা। বাংলাদেশে চাপ দিয়ে হিন্দু সংখ্যালঘুদের ধর্ম বদলের অভিযোগ আসছে। সংখ্যালঘু হিন্দুদের একটা বড় অংশের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর বাড়ছে ধর্মান্তরণের সংখ্যা। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি নথি। রীতিমতন আদালতে বিচারকের সামনে হলফনামা দিয়ে হিন্দুদের ধর্ম বদলের অভিযোগ। মৌলবাদীদের চাপে পরিবার এবং সর্বোপরি নিজের জীবন বাঁচাতে অনেকেই বাধ্য হচ্ছেন ধর্ম বদলে রাজি হতে, এমনই অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘুদের একটা বড় অংশের। তবে ধর্ম বদল করতে রাজি না হয়ে এক মহিলা প্রতিবাদও করেন। বান্দরবন, পটুয়াখালী, বগুড়া থেকে একের পর এক ঘটনা আসছে। সেই ঘটনা এবার দেখুন TV9 বাংলায়। তোমার ধর্ম থেকে আমার টাকা দিচ্ছে, তোমার বিবেক থেকে আমার উপর কি হচ্ছে, কোনদিন একটা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের জোর করে ধর্ম বদল করানো হচ্ছে। আমরা কথা বলেছিলাম এই নিয়ে মহারাজ পরমাত্মানন্দজির সঙ্গে, তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো। এমন করুণ পরিস্থিতি যে জোর করে সংখ্যালঘু হিন্দুদেরকে ধর্মান্তরিত হতে বাধ্য করা হচ্ছে, তাদের প্রাণের এমন হুমকি দেওয়া হচ্ছে, সেখানকার আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে এমন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, তারা প্রাণ বাঁচানোর দায়ে প্রতি মুহূর্তে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কোর্টে গিয়ে শয়ে শয়ে হিন্দু ধর্মান্তরিত হবার জন্য আহ্বান জানাচ্ছে। ওপার বাংলায় চাপ দিয়ে ধর্ম বদল করতে বাধ্য করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। আর এই নিয়ে এপার বাংলার যারা বিরোধী রাজনৈতিক দল তারা কি বলছে শোনাই। অভিযোগ সামনে আসবে কি, এদের নিত্য নৈমিত্তিক ঘটনা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাবেন। ধর্মান্তকরণ করবে, বাড়ির দুজন মেয়ে থাকলে হিন্দুর বাড়িতে একটা মেয়ে ওদের সঙ্গে বিয়ে দিতে হবে, এ তো খোলা স্লোগান। ঢাকায় হোর্ডিং লাগিয়ে দেওয়া আছে, এনজিও চলছে যে অবশিষ্ট যারা কাফের আছে তাদের ইসলামে কনভার্ট করবার জন্য 3 মাসের কোর্স। অত্যাচার হিন্দুদের ওপরে চলেছে, হিন্দুর সংখ্যা কমা দেখি সেটা বোঝা যাচ্ছে। বহু অভিযোগ আসে, ঠিক ভুল সেটা যাচাই করা হয়, যাচাই করা জরুরিও বটে। জবরদস্তি ধর্মান্তকরণের প্রক্রিয়া রাজনৈতিক চাপে অথবা প্রশাসনিক চাপে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা গণতন্ত্র বিরোধী, সেটা সাধারণ শিষ্টাচার বিরোধী, খতিয়ে দেখা উচিত। আমি বিগত দিনে চিৎকার করেছি, আজকেও বলছি, বাংলাদেশের হিন্দুদের ওপরে দমনপীড়ন হচ্ছে। বাংলাদেশ প্রেস সচিবের যিনি ছিলেন আছে ইন্টারিয়াম গভর্নমেন্টে স্বীকার করেছেন যে 66টা অলরেডি মামলা দায়ের হয়েছে, যে মামলাগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যা হয়েছে সেই মর্মে,
এবং 70 জনের অধিক কিন্তু গ্রেপ্তার করেছে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করেছে। বাংলাদেশে এই অন্যায়টা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতিটা তাহলে ভাবুন একবার, এতদিন ধরে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া, হিন্দু মহিলাদের প্রকাশ্য রাস্তাতে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করা, এই সমস্ত কিছু অভিযোগ পাচ্ছিলাম। আর এবার প্রকাশ্যে চলে এলো হিন্দুদের জোর করে ধর্ম বদলে বাধ্য করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র যে খাতায় কলমে হিন্দুদের ধর্ম বদল করতে বাধ্য করা হচ্ছে তা নয়, ভবিষ্যতে যাতে কোনো আন্তর্জাতিক আদালত বা রাষ্ট্রপুঞ্জের সামনে জবাবদিহি করতে হয়, তার জন্য আগাম নিজেদের বাঁচিয়ে রাখছে ইউনূসের সরকার। একেবারে হলফনামাতে সই করে ধর্ম বদল করা হচ্ছে বাংলাদেশে। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে একদম সরাসরি। প্রথমে টিভি9 বাংলা আপনাকে স্বাগত জানাই রাধারমন বাবু। কিন্তু আমার একটা বেসিক প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশে যে ছবি প্রকাশ্যে আসছে, হিন্দুদের জোর করে ধর্ম বদল করতে বাধ্য করা হচ্ছে এবং যাদের বাধ্য করা হচ্ছে তারা হাত জোর করে ক্যামেরার সামনে বলছেন আগে প্রাণে বাঁচি তারপর ধর্ম বাঁচাবো। কি বলবেন, কিভাবে দেখছেন সিচুয়েশনটাকে? সিচুয়েশন খুব খারাপ। এরকম কথা শুনে আর কি বলা যায়, যখন মানুষ এরকমভাবে ভয় দেখিয়ে ওদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে, তো ওদের পাশে কিছু রাস্তাও নেই, উপায়ও নেই। আমরাও শুনেছি কি অনেক লোককে এরকম করা হচ্ছে আর ওরা ফোর্সফুলি বাধ্য হচ্ছে। যারা এটা করছে না ওদেরকে মার ধার করা হচ্ছে। আমরা দেখলাম কি কালকে একজন মাইনর গার্ল, ওরও ফ্যামিলি, ওরা ইসকন ভক্ত, তো ওদের ফ্যামিলি ওদেরকে মেয়েকে বলেছে কি তুমি ভাই চলে যাও, ভারতে চলে যাও, ক্রস করে নাও, কেন কি আমরা তোমাকে বাঁচাতে পারবো না। মা বাবা দুইজন অসুস্থ। তো যখন ও মেয়েটা ক্রস করছিল, এখানে ভারতে বিএসএফ অ্যারেস্ট করেছে, ওকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। আমার এটাই বিনতি হোম মিনিস্ট্রি থেকে কি ও মেয়ে খুব বিষম স্থিতিতে, কি ওর জাস্ট ভাবুন কি ওর মেন্টাল কন্ডিশনটা কী হবে যখন মা বাপকে ওকে ছেড়ে চলে আসতে হচ্ছে ভারতে, অন্য দেশে। রাধারমণবাবু, সেই ছবিও আমরা সকাল থেকে দেখাচ্ছি। আপনি একটা ঘটনার কথা বললেন, আমরা এরকম এক জোড়া ঘটনা দেখাচ্ছি যেখানে কেউ নদী সাঁতরে, কেউ অন্ধকারে লুকিয়ে কাঁটাতার টপকে এখানে এসে তাদের প্রাণ বাঁচাচ্ছেন। কিন্তু ভাবুন, যারা এখনো বাংলাদেশে রয়েছেন, যাদের আর কোথাও পালিয়ে যাওয়ার মতন জায়গা নেই, তাদের উপর কি চলছে যে বাংলাদেশে তাদের একেবারে বন্দুকের নলের ডগায় রেখে তাদের ধর্ম বদল করতে বাধ্য করা হচ্ছে। রাধারমণবাবু, এর বিরুদ্ধে আপনারা কিভাবে প্রতিবাদ করবেন, কিভাবে গর্জে উঠবেন? এটা যা হচ্ছে খুব আনফর্চুনেট হচ্ছে। আমরা দেখছি কি পুরো বিশ্ব ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশকে বলছে কি যেটা হচ্ছে খুব বাজি হচ্ছে। বব ব্ল্যাকম্যান, উনি ব্রিটেনের মেম্বার অফ পার্লামেন্ট, আর তিনজন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট, ওরাও এটা নিয়ে নিজের সংসদে চর্চা করেছেন। আবার বাংলাদেশকে রিকোয়েস্ট করা হয়েছে কি এরকম যেটা হচ্ছে ওটাকে থামানো উচিত। আমেরিকা থেকে অনেক রাজনেতারা বলছেন, আর অনেক দেশের যারা রাজনেতা আছে ওরাও বলছেন। কিন্তু যে দেশ করবে ওটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমাদের ভারতের যে ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, উনি নিজে কিছুদিন আগে বাংলাদেশে ছিলেন। উনি কড়া বার্তা দিয়েছেন। উনি বলেছেন কি আমি খুব প্রকাশ করেছি কি যে ওখানকার যে মাইনরিটিস উপরে অ্যাটাক হচ্ছে খুব খারাপ। বাংলাদেশের যারা বুদ্ধিস্ট হিন্দু কাউন্সিল আছে, ওরাও কিছুদিন আগে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড ডক্টর ইউনুস ওনার সঙ্গে দেখা করে ওরাও বলেছে, ওরা লিস্ট দিয়েছে কি কোথায় কোথায় অ্যাটাক হচ্ছে। তো কিন্তু যেটা করবে ওটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা এটাই রাধারমণবাবু, এখানেই আমার প্রশ্ন যে আপনারা কি ভারত সরকারের কাছে আরও একবার আবেদন করবেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, তাদের বাঁচানো হোক? আমরা তো দেখছি কি ফরেন মিনিস্টার পুরো এটা যে গোটা বিষয় আছে ভারত সরকার নজর বানিয়ে রেখেছে। আমরা মতলব অ্যাকচুয়ালি সবাই তো ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওই তো কাজ করবে, কিন্তু আমরা এটাই বলছি কি যে বাংলাদেশে যারা কট্টরপন্থীরা আছে, যারা ওপেনলি বলছে কি ধর্ম পরিবর্তন করতে হবে, নাহলে বাংলাদেশে থাকতে দেব না, আমরা তলবার দিয়ে শেষ করে দেব।
সর্বপ্রথম যদি এদের এরকম লোককে অ্যারেস্ট করা হয় আমার মনে হচ্ছে কি অনেক কিছু কন্ট্রোল করা যাবে। অনেক ধন্যবাদ রাধারমণবাবু এই ব্যস্ততার মাঝখানে আপনি আমাদের সময় দিয়েছেন বলে। আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, বাংলাদেশের কট্টরপন্থীদের ওপর লাগাতার হামলা, সংসদে শুরু চড়ল তৃণমূল। নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, আর বিস্তারিত জানাবেন জ্যোতির্ময়। দেখো, প্রথম থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বারবার ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা স্পষ্টভাবে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। এর আগে পর্যন্ত বিদেশমন্ত্রী বিবৃতি দাবি করা হচ্ছিল, কিন্তু আজ প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করা হয়। তা নিয়ে তুমুল হইহট্টগোলের জেরে লোকসভা এবং রাজ্যসভা সারাদিনের জন্য মুলতবি হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ আমাকে জ্যোতির্ময়। প্রধানমন্ত্রী লোকসভা রাজ্যসভাতে এসে কেন একটা স্টেটমেন্ট দিচ্ছেন না? আমরা তো সহযোগিতা জানিয়েছি ভারত সরকারের কাছে, তো প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়, আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নেই যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। প্রাইম মিনিস্টার এসে ভারতের প্রধানমন্ত্রী উনি তার বক্তব্য রাখুক, যাতে আমাদের সমাজের লোকরা যারা মাইনরিটি তাদের যে ওখানে যে অত্যাচার হচ্ছে তার উপরে ওনার যে ভূমিকা সেটা সদনে এসে লোকসভা এবং রাজ্যসভায় এসে উনি সেটা বক্তব্য দিক, যে তাদের জন্য উনি কি চিন্তা ভাবনা করছে। একে নিয়ে আমরা সদনে আজকে ওঠানোর চেষ্টা করেছি, কিন্তু সেখানে সদন বন্ধ করে দিল।